ইন্ডিয়াতে আজ মক ড্রিল হবে আজকে ৭ তারিখ। সরকার থেকে অনেক রকম নিয়ম জারি করেছে, অনেকেই আবার ভয়ও পাচ্ছেন। তবে এখানে ভয়ের কিছুই নেই, জানেন তাইওয়ানেও মাঝে মধ্যে এরকম মিলিটারি ড্রিল হয়ে থাকে। হ্যালো এভরিওয়ান, আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আজ বুধবার ৭ তারিখ। আজকে ইন্ডিয়াতে দেখলাম যে মক ড্রিল হবে। তো তার জন্য অনেকদিন আগে থেকেই সমস্ত নোটিশ জারি করেছে। তাইওয়ানেও এরকম মিলিটারি ড্রিল হয়ে থাকে এবং তার আগে এসএমএস করে সমস্ত নোটিফিকেশন পাঠিয়ে দেয় যে কত তারিখ ড্রিল হবে এবং যেদিন ড্রিল শুরু হবে সেই মুহূর্ত থেকে সেই সময়ে ফোনে অনবরত ওই নির্দিষ্ট যে ড্রিল নোটিফিকেশন মেসেজের মাধ্যমে আসতে থাকে আর ভাইব্রেশন হতে থাকে অনবরত। ১ম এ তো আমরা বুঝতে পারিনি। তারপরে আমরা যখন ইন্টারনেটে এই বিষয়ে সার্চ করলাম, তখন জানতে পারলাম যে এগুলো একটা মিলিটারি, এটা একটা কুচকাওয়াজ বা মিলিটারি একটা প্র্যাকটিস। এটা প্রত্যেকটা দেশেই এই ধরনের প্র্যাকটিস হয়ে থাকে। ইন্ডিয়াতে বোধহয় এটা ১ম বার হবে। এই সময়ে বাইরে বেরোনোর বারণ রয়েছে। অনেক রকম নিয়ম রয়েছে, বাড়ির বাইরে বেরোনো যায় না। কেননা এই সময়ে অনবরত সাইরেন বাজতে থাকে, মিলিটারি গুলিগালা চলতে থাকে। যেকোনো সময়ে যুদ্ধের নানান রকম পরিস্থিতি হতে পারে। তো তাই এই মুহূর্তে যাতে মানুষজন বাইরে না বেরোয় তার জন্য অনেকদিন আগে থেকে সমস্ত নোটিফিকেশন পাঠিয়ে দেওয়া হয় সরকারের তরফ থেকে। তাইওয়ানে মানুষজনরা এই বিষয়ে অনেকটা অভিজ্ঞ। কেননা এখানে অনবরত এই ধরনের মিলিটারি প্র্যাকটিস হতে থাকে প্রায় মাঝে মধ্যে এবং কোন জায়গায় কবে হবে তার সমস্ত ডিটেলস পাঠিয়ে দেয়। ফলে মানুষজনরা অনেক আগে থেকেই সবকিছু বিষয়ে জানতে পারে আর সেই মতো তারা বাড়ির বাইরে বেরোয় না। আর ওই দিন কোনো রকম হয়তো তারা কোনো কাজ রাখে না। আর যারা বাইরে অফিসে যায় বা কোনো কাজ করে ওই মুহূর্তে তারা বাড়ির বাইরে বা অফিসের বাইরে বেরোবে না। আর যদিও বা কেউ রাস্তাঘাটে থাকে সেই মুহূর্তে, তাহলে সে কি করবে? ওইখানে যে সেফ প্লেস রয়েছে তার গুগল ম্যাপ দেখে সে ওই সেফ প্লেসে চলে যাবে। তাইওয়ানে প্রত্যেকটা বাড়ির নিচে আন্ডারগ্রাউন্ড একটা চেম্বার করা রয়েছে। বেশিরভাগ বাড়িতেই রয়েছে আন্ডারগ্রাউন্ড চেম্বার। তো অনেকের ক্ষেত্রে ওখানে গিয়ে আশ্রয় নিতে পারে অথবা নির্দিষ্ট একটা আন্ডারগ্রাউন্ড চেম্বার রয়েছে বাড়ির নিচে। সেখানে ওই জায়গাটাকে বলা হয় যে ওটা একটা রিলিফ প্লেস বা মিলিটারি রিলিফ প্লেস বা ওটাকে ওইটাকে বলা হয় ওয়ার টাইম শেল্টার বা রিলিফ স্টেশন। তো ওইখানে গিয়ে মানুষজনরা নিরাপদ আশ্রয় নিতে পারবে যদি কখনো হঠাৎ করে সে যদি আগে থেকে কোনো নোটিশ না দেখে, হঠাৎ করে যদি এরকম গুলিগালার শব্দ শুনতে পায় বা সাইরেনের শব্দ শুনতে পায়, তাহলে বুঝে নিতে হবে যে কোনো রকম মিলিটারি প্র্যাকটিস চলছে বা কোনো রকম যুদ্ধের পরিস্থিতি একটা চলছে। তাই ওই মুহূর্তে ওই জায়গা দিয়ে যাওয়া যাবে না। এবং তাইওয়ানে মানে কিছু দূর ছাড়া একেকটা বাড়ির নিচে এই ধরনের আম মানে একটা আন্ডারগ্রাউন্ড শেল্টার করা রয়েছে, সুড়ঙ্গ করা রয়েছে যাতে করে মানুষজন যেকোনো রকম যুদ্ধের পরিস্থিতিতে ওই বাড়ির নিচে আশ্রয় নিতে পারে। তো আমাদের দেশগুলোতে এই ধরনের তো কোনো রকম সিস্টেম নেই। বাড়ির নিচে আন্ডারগ্রাউন্ড এ ধরনের চেম্বার করা নেই। তবে নতুন আমাদের সরকার যেভাবে নিয়ম চালু করছে, তো এক্ষেত্রে মানুষের ভয় পাবার কোনো কারণ নেই। এটা ইন্ডিয়াতে যেহেতু ১ম বার হচ্ছে, তো এটা হয়তো পরকে পর যখন হবে তখন মানুষজনরা এই বিষয়ে অনেকটাই অভ্যস্ত হয়ে যাবে। ফলে মানুষজনের তখন আর ভয়ের কোনো ব্যাপার থাকবে না। এটা যেহেতু ১ম বার হচ্ছে তাই মানুষজনরা একটু ভয় পাচ্ছে যে কি হবে না হবে। তো এটা একটা মিলিটারি প্র্যাকটিস। এটা প্রত্যেকটা দেশেই হয়ে থাকে। এটা সেনাদের একটা মহড়া বলা যায়। তো যেকোনো রকম যুদ্ধের পরিস্থিতি যদি সৃষ্টি হয় তাহলে সেই জায়গায় কিভাবে তারা ওই জায়গাটাকে ট্র্যাকেল করবে বা কোনো রকম যুদ্ধ বিমান কিভাবে ওঠানামা করবে, সেই সমস্ত বিষয়ে মানে আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখা এটাই হলো এই মক ড্রিল বা মিলিটারি প্র্যাকটিস। তো এইরকমই একটা সিচুয়েশন তৈরি হবে। তো এটা নিয়েই প্রত্যেকটা দেশেই সমস্ত নোটিফিকেশন রয়েছে, সমস্ত নিয়মকানুন রয়েছে। যদি এই নিয়ম না মানা হয়, অনেক রকম আইনি ব্যবস্থা রয়েছে। তাইওয়ানেও অনেক রকম আইনি ব্যবস্থা রয়েছে। মানুষজন যদি এই নিয়ম না মানে, তাহলে অনেক হাজার ডলার, প্রায় কয়েক হাজার ডলার জরিমানা পর্যন্ত দিতে হতে পারে। এমনকি তার জেলও পর্যন্ত হতে পারে। তো তাই জন্য এখানকার মানুষজন অনেক আগে থেকে এগুলো সম্পর্কে অভ্যস্ত বলে
এগুলো সম্পর্কে জানে বলে তারা এই নিয়মগুলো ফলো করে এবং ওই দিন যতটা সম্ভব তারা ওই মুহূর্তে বাড়ির বাইরে বেরোয় না এবং বাড়ির মধ্যেই থাকার চেষ্টা করে। আজকে আমাদের সোফার সমস্ত কাভারগুলো পরিষ্কার করলাম, ধুয়ে রোদ দিয়েছিলাম। তারপরে সেগুলো সব আবার নতুন করে সব কুশনগুলোতে পরালাম। এত সময় বসে, বসে সেগুলো সব কাজ করেছি। কেননা সময়ই পাই না। যা গরম পড়েছে একটু কাজ করতে গেলেই হাঁপিয়ে যাচ্ছি। আর মেয়ে আছে, ওকে নিয়ে বারবার কাজ করতে গেলে অনেক অসুবিধাও হয়। ও তো এসে প্রত্যেকটা কাজেই একদম দুষ্টুমি শুরু করে দেয়। যাই হোক, ওকে এখন সন্ধ্যেবেলায় এই পড়তে বসাবো। তারপরে ওকে খাইয়ে-দাইয়ে দিয়ে আমি যাবো রান্না-বান্না করতে। তো ওর বাবার সঙ্গে ও কিছু সময় খেলবে, তারপরে আমি রান্না করতে যাবো। আর ওকে এখন পড়তে বসিয়েছি। এই সন্ধ্যেবেলা হলে ও রোজ পড়তে বসে। ওর বই মানে ওর বই এত পছন্দ করে। ওর বইয়ে যে ছবি-টবিগুলো আছে ওইগুলো সম্পর্কে জানতে মানে ওই জিনিসগুলো রঙিন, রঙিন সব ছবি তো ওই ছবিগুলো ও দেখতে ভীষণ ভালোবাসে। তাই ওই বইটা আমি সবসময় ওকে নামিয়ে দিই, তুলে রাখি। কেননা ওই বইগুলো ওর দিদা ওকে দিয়েছিল। ৫ টা বই দিয়েছিল, তার মধ্যে ৪ টে বই ও ছিঁড়ে ফেলেছে আর লাস্টে ওই একটা বই রয়েছে, ইংলিশ বই। তো ওটায় এবিসিডি রয়েছে, অ্যালফাবেটস গুলো রয়েছে। ওইগুলোই রোজ ও পড়ে, ওইগুলোই মানে দেখে ও খুব মজা পায়। রোজ সন্ধ্যেবেলা, সকালবেলা ২ টাইম ও ওই বইটা পড়ে। আর তার সাথে ওর স্লেটও রয়েছে, ওই স্লেটে ও লেখে। আর তার সাথে স্কেচ পেন কিছু দিয়ে দিই, সেগুলো নিয়ে ও কাগজে আঁকিবুকি করে। এখন ওকে সন্ধ্যাবেলায় পড়তে বসিয়েছি। এইটা কি? আম আম বাবা 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 সুন্দর সুন্দর সুন্দর। এইটা কি? এটা জাহাজ জাহাজ, এটা জাহাজ। বাবা সুন্দর সুন্দর সুন্দর। এইটা এটা 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 কি? ডিম। বাবা 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 সুন্দর 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 সুন্দর। ওমা, এইটা কি? দিদি। বাবা বাবা সুন্দর সুন্দর সুন্দর। ওমা, তোমার নাম কি? তোমার নাম কি? বাঘ। কুকুর কুকুর, আচ্ছা কুকুর সুন্দর। এটা কি? ছাতা ছাতা। বাবা সুন্দর সুন্দর সুন্দর। এইটা এইটা লায়ন লায়ন। এইটা কি? হর্স। টক বক 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 টক বক। এইটা কি? এইটা 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 আইসক্রিম আইসক্রিম। বাবা বাবা পিঁপড়ে পিঁপড়ে পিঁপড়ে। পোকা পোকা পোকা। এইটা কি? দাদা। এটা মুরগি মুরগি। কক 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 কক। এইটা কি? বন মানুষ। ওটা বন মানুষ বন মানুষ। এইটা 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 কি? হুপ 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 হুপ। বানর ডাকে হুপ হুপ। এইটা কি? টিয়া পাখি। পাক 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 পাকাম পাক 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 পাকাম 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 পাকাম। বেগুন বেগুন ব্রিঞ্জাল। মাম্মাকে বিকেলবেলা পড়তে বসিয়েছিলাম। তারপরে ওকে খাইয়ে-দাইয়ে একটু ওর বাবার কাছে খেলতে বসিয়েছি। এখন আমি এসেছি রান্নাঘরে রান্না করতে। আজকে এই লাউ শাকের, কুমড়ো শাকের তরকারি রান্না করব। প্লেন সেদ্ধ ঝোল করব। কুমড়ো শাক একটু আলু দিয়ে রান্না করছি আজকে। ওই কুমড়ো শাকগুলো ৩ আঁটি এনেছিল এইবারে রবিবার বাজার থেকে। তো এই শাকগুলো এতটা নরম, বেশিরভাগই সব একদম গাছের ডগা অংশগুলো। তো এই ডগাগুলো একদম স্যুপের মতো করে তাইওয়ানের মানুষরা খায়। আমরা এগুলোকে তরকারি হিসেবেই রান্না করি। একদম মানে আলু, চিংড়ি মাছ-টাছ দিয়ে মাঝে মধ্যেই রান্না করি। আর মধু তো যেহেতু চিংড়ি মাছ ও সহ্য করতে পারে না, ওর অ্যালার্জি বলে এখন চিংড়ি মাছটা অন্যান্য খাবার-দাবারে দেওয়াই বন্ধ করে দিয়েছি। আমার একার জন্যই রান্না করি আর আমি একাই খাই। ওরা বাবা-মেয়ে ওরা দুজন চিংড়ি মাছ, সামুদ্রিক মাছ এই সমস্ত থেকে এখন প্রায় দূরে। যেহেতু ওদের অ্যালার্জি। তো এখন আমি এগুলো রান্না করছি আর তার সাথে ওই যে আম এনেছিল আপনাদেরকে দেখিয়েছিলাম, কাঁচা আম। তো সেই কাঁচা আম আমি কেটে নুন হলুদ মাখিয়ে রোদে দিয়েছিলাম। কিন্তু আমগুলো ১ সপ্তাহ রাখার পর পেকে গেছিল। আগের সপ্তাহে এনেছিল। এই সপ্তাহেও এনেছে। এই সপ্তাহেরটা এখনো কাটা হয়নি।
আগের সপ্তাহে যেগুলো ছিল সেগুলো ভাবলাম একটু সময় সুযোগ করে কাটবো। তো ওই রেখে দিয়েছিলাম আমাদের শেলফের মধ্যে। তো সেখানে রাখতে, রাখতে দেখলাম যে ওই আম কি হয়েছে একটু হালকা পাকা, পাকা মতো হয়ে গেছে। তো ওই পাকা আমকেই নুন হলুদ মাখিয়ে রোদে দিয়েছিলাম। কিন্তু সেই আমকে দেখলাম যে আচার বানিয়ে বেশিদিন রাখা যাবে না। তাই আজকে একটু চাটনির মতো করে ফেললাম। একটু নুন হলুদ দিয়ে আরেকবার ভেজে নিয়েছি। তারপরে এর মধ্যে আমি একটু চিনি দেবো, একটু এলাচ গুঁড়ি দেবো, দিয়ে চাটনি বানিয়ে নেবো। আর এটাকে আচার বানাবো না। আচার বানাতে গেলে অনেকটা কাঁচা আম হলে বেশ সুন্দর আচার বানানো যায়। পাকা আমে খুব একটা ভালো লাগে না। আর এমনিতে আমটা পেকে গেছে তো, সে নরম হয়ে গেছে ফলে কেমন একটা গুমো, গুমো যেন একটা গন্ধ চলে এসছে। তাই এই আমের আর আচার বানিয়ে রাখবো না। তাই সন্ধ্যেবেলা এখন আমি এটাকে একটু চিনি দিয়ে জাস্ট অল্প একটু লবণ-টবণ দিয়ে এটাকে চাটনি বানিয়ে নেবো। আর এমনিতে হালকা মিষ্টি রয়েছে, কাঁচা মিঠে আম তো। তাই এতে আর বেশি চিনিও লাগবে না। এই চাটনিটা বানিয়ে রাখলে আমি এখন ৩-৪ দিন বসে, বসে খেতে পারবো। আমার চাটনি, টক এই সমস্ত খেতে খুব ভালো লাগে। আর গরমকাল পড়েছে তো গরমে এই টক জিনিস খেতে দারুণ লাগে। অনেকটা পরিমাণ আম আছে, তাই একটু বেশি করে চিনি দিয়েছি। দিয়ে আমি একটু চাটনি বেশি করে বানিয়ে রেখে দেবো। একটু বেশ জল, জল রস, রস মতো থাকবে। তাহলে ওই দুপুরবেলা বসে, বসে মাঝে মধ্যে খাওয়া যাবে। মেয়ে যখন ঘুমিয়ে পড়ে দুপুরবেলাটা, তখন ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি ছাদে বসে, বসে তবু একটু খেতে পারবো। আর এখন সন্ধ্যাবেলা রাতের রান্না বলতে ভাত তো সকালবেলা করাই রয়েছে। এতবেলা আর ভাত রান্না করতে হবে না। এখন আমি ওই শুধু শাকের তরকারিটা রান্না করছি। সকালে মাছ ভাজাও রয়েছে। আর অন্য কিছু করব না। আমার শাকটা হয়েও এসছে। আর এই যে চাটনিতে আমি জল দিয়ে দিলাম, ব্যাস এটা একটু ফুটবে, তা হয়ে যাবে। আর এখানে আর বিশেষ কিছু করার নেই। আমাদের এখানে রান্নাবান্না করতেই আমাদের ৯:৩০-১০টা বেজে যায়। বিশেষ করে যেদিন সন্ধ্যেবেলাটা রান্নাবান্না করতে যাই, ওই সবজি-টবজি কেটে রান্নাবান্না করতে অনেকটা সময় লেগে যায়। আর এমনিতে গরমকাল পড়েছে। আর মধুর শরীর খারাপের পর থেকে আমরা রাতের রান্নাটা খুব কমই করি। বেশিরভাগ রান্নাটাই আমরা সকালবেলা করে রাখি। আর রাতের বেলা, দিনের বেলা ২ বেলাই আমাদের হয়ে যায়। ফলে টাটকা খাবারটাই আমরা দিনে রাতে ২ বেলাই খাই। আর রাতে রান্না করে রাখলে ওই খাবারটা পরের দিন বাসি হয়ে যায়। খেতেও খুব একটা ভালো লাগে না। ওতে শরীর খারাপ করে। তো ওই তারপর থেকেই এখন সকালেই রান্না হয়, ওই রাতে খাই। এবার টুকিটাকি যে ২ টো একটা সবজি হয়তো রয়ে গেছে যেটা নষ্ট হয়ে যাবে দেখছি, সেটাই তখন সন্ধ্যাবেলাটা রান্না করি। এই শাকটা শুকিয়ে যাচ্ছিল। যে গরম পড়েছে ৩২ ডিগ্রি টেম্পারেচার ফিলস লাইক 37 ডিগ্রি। মানে এতটা গরম, এই গরমে অস্থির হয়ে যাচ্ছি। আর তার সাথে এই সবজি তো বাইরে রাখা যায় না। আর ফ্রিজ তো আমাদের খুব একটা বড় ফ্রিজ না, ছোট ফ্রিজ। তো এত পরিমাণ সবজি আনে, সারা সপ্তাহের সবজিটা একবারে নিয়ে আসা হয়। ফলে এতগুলো সবজি তো ফ্রিজে রাখা যায় না। তাই কিছু সবজি বাইরে রাখতে হয় আর সেগুলোই তখন নষ্ট হতে বসে। তাই সন্ধ্যাবেলা সেগুলো রান্না করে নিতে হয়। তো আমার রান্নাটা হয়ে গেছে, এখন চাটনিটা ফুটছে। আর আমি এখন মেয়ের কাছে যাবো। ওর খাবারটা রেডি করব, তারপরে ওকে খাওয়াবো। মধু ওকে নিয়ে খেলাচ্ছে একটু সময়। আর আমাদের গাছগুলো এত সুন্দর, ছাদে গেলে বেশ অনেকটা সময় কাটে। আমরা মাঝে মধ্যেই রাত্রেবেলাও বেশ এই ৯টা ৯:৩০ দিক করে বা ৮টার দিক করে যখন একটু ভালো লাগছে না ঘরের মধ্যে, একটু ছাদে ঘুরে এলাম, গাছগুলো দেখে এলাম, সুন্দর হাওয়া দিচ্ছে। আমাদের ছাদটা পুরো ফাঁকা আর কি বিশাল বড়, আপনাদেরকে দেখিয়েছি। ফুটবল খেলার গ্রাউন্ড পুরো। তো আমরা মাঝে মধ্যেই ছাদে গিয়ে বসি। ছাদে বেশ টেবিল চেয়ার রয়েছে। তবে এবারে আমরা যে গাছগুলো যেভাবে সেটিং করেছি আপনাদেরকে দেখাবো পরবর্তী ব্লগে। তো সেই গাছগুলো রাখার জন্য আমি পুরো টেবিলগুলোকে সব সরিয়ে নিয়েছি। এভাবে কিভাবে কি করেছি সেটা আপনাদেরকে ওই ব্লগে সব দেখাবো। তো এখন আমার রান্নাবান্না সব হয়ে গেছে। তো আজকের মতো টাটা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।